ওরে বাবা, ব্যাকরণ দেখলেই ভয় লাগে। আসলে ভয়ের কিছু নাই। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, শ্রেণী নবম দশম, পরিচ্ছদ 2, বাংলা ব্যাকরণ। আজকের এই লাইভ ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস পরিচ্ছদ 2-এর যাবতীয় সমস্যা তোমাদের কাছে সমাধান মনে হয়ে যাবে, একদম পানির মতো ক্লিয়ার। তো চলো আমরা শুরু করি। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। তাহলে ব্যাকরণ কি নিয়ে আলোচনা করে? ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ। এই যে ইনফরমেশনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এগুলো আসলে তোমাদের বেশ মনে রাখতে হবে। ব্যাকরণে অক্ষর আছে কয়টি? 3টি অক্ষর আছে। একটি হলো ব্যাকরণ, 3টি অক্ষর। ব্যাকরণের বর্ণ বিশ্লেষণ হলো, এই যে বর্ণ বিশ্লেষণ আমরা যেটা বলি, বর্ণ বিশ্লেষণ করলে দাঁড়ায় ব্যাকরণ। ব্যাকরণ ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণ কি শব্দ? পারিভাষিক শব্দ। ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ আকরণ। ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে। ব্যাকরণ শব্দটি একটি কি শব্দ? বিশেষ্য পদ। এর পদ হিসেবে বিশেষ্য পদ। ব্যাকরণ শব্দটি কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। ঠিক আছে। বাংলা ব্যাকরণের ইতিহাস, অর্থাৎ আমরা যে আজকের যে ব্যাকরণটা পড়ি, এই ব্যাকরণের যে একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা সম্পর্কে আজকে আমরা জানব। বাংলা ব্যাকরণের ইতিহাস। তো দেখো, প্রথম বাংলা ব্যাকরণ তোমরা দেখতে পাচ্ছ, ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ, যেটা 1734 সালে লেখা হয় ব্যাকরণটা। এরপরে এই ব্যাকরণের ভাষা, অর্থাৎ ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ, এই ব্যাকরণটার ভাষা ছিল আমাদের কি? পর্তুগিজ ভাষায়। এই ব্যাকরণটা পর্তুগিজ ভাষায় লেখা হয় এবং এই লেখক ছিলেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসুম্পো সাউ। প্রকাশিত ও প্রকাশকাল, প্রকাশিত হয় লিসবন থেকে, পর্তুগাল, এবং 1743 সালে। আমরা যেটা দেখতেছি এখানে 1734 সালে ব্যাকরণটা লেখা হয়। এরপরে প্রকাশকাল হলো 1743 সাল। কোথা থেকে প্রকাশিত হয়? এই প্রশ্নটা কিন্তু হিউজ আসে, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে কোথায় থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। আচ্ছা, এটি মূলত একটা অভিধান গ্রন্থ। এটা মূলত একটা কি? অভিধান গ্রন্থ। ওকে, এরপরে আসি। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, এই জিনিসটা একটু আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমার এখানে হেডিং আছে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, কিন্তু এর আগে একটা যে স্লাইড ছিল, এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রথম বাংলা ব্যাকরণ এবং প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে ছিল প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ। আচ্ছা দেখো, ব্যাকরণটার নাম হলো কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই গ্রামারটার ভাষা হলো কি? অর্থাৎ এর ভাষা হলো ইংরেজি। এই ব্যাকরণটা ইংরেজি ভাষায় লেখা হয় এবং এই ব্যাকরণটা যিনি লিখেছিলেন, ওই ভদ্রলোকটা একজন ইংরেজ ছিলেন। লেখক ওর নাম কি? নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, সংক্ষেপে যাকে আমরা NB হ্যালহেড নামে জানি। ওকে, আচ্ছা এরপরে আসি। এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণটা প্রকাশকাল হলো 1778 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? হুগলি থেকে। আচ্ছা, এরপরের যে ব্যাকরণ গ্রন্থ, এবং অনেকেই এই ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন। এরপরে যে ব্যাকরণটা আমরা দেখতে পাচ্ছি, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এর লেখক হলো উইলিয়াম কেরি। রচনাকাল 1801 সাল, অর্থাৎ উইলিয়াম কেরি 1801 সালে এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই ব্যাকরণটা রচনা করেন। এরপরে যে ব্যাকরণটা, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেখক ছিলেন রাজা রামমোহন রায়। কে ছিলেন? রাজা রামমোহন রায়। এবং রচনাকাল ছিল 1826 সাল। ওকে, এরপরে যে ব্যাকরণটা, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
লেখক হলো রাজা রামমোহন রায়। মানে এর আগে আমরা এই যে ব্যাকরণটা দেখে আসলাম, এর পরের যে ইতিহাসটা সেটা হলো রাজা রামমোহন রায়ের এই ব্যাকরণটি, অর্থাৎ এই বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ব্যাকরণটি 1833 সালে কলকাতার স্কুল বুক সোসাইটির অনুরোধ করেন, নাম দেন হলো কি গৌড়ীয় ব্যাকরণ। এটি এই জায়গাটাতে আমাদের বেশ মনে রাখতে হবে যে কোন বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে এখানেই লেখা আছে, দেখো, এটি কোনো বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে আমাদের কোশ্চেন থাকবে যে বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? উত্তর হবে আমাদের রাজা রামমোহন রায়, এবং প্রথম বাঙালি কর্তৃক, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা যে ব্যাকরণটা পড়ি, এই ব্যাকরণ পুরো একটা সামগ্রিক বিষয়। এই ব্যাকরণের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এখন আমরা সেটা দেখব। দেখো, এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ভাষা হলো বাক্যের সমষ্টি। আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো সম্পূর্ণটা কি বাক্যের সমষ্টি। আমরা ছোট 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 বাক্য দিয়ে একটা বিশাল একটা ভাষা সৃষ্টি করেছি। আচ্ছা, এরপরে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। বাক্য কি দিয়ে গঠিত হয়? শব্দ দিয়ে। আমরা যদি একটু উদাহরণে যাই যে বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। আমরা যদি এখানে লিখি বাংলাদেশ স্বাধীন দেশ, খুব ছোট এবং সংক্ষিপ্ত একটা বাক্য লিখলাম, যে বলেছে কি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। এই যে দেখো, বাংলাদেশ স্বাধীন দেশ, বাক্যে প্রত্যেকটা পদই কি এক একটা শব্দ। তাহলে মনে রাখতে হবে যে শব্দ দিয়ে কি গঠিত হয়? বাক্য। শব্দ দিয়ে কি গঠিত হয়? বাক্য। ঠিক আছে? আচ্ছা, এর পরের অংশটুকু দেখো, শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। আচ্ছা, ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এখানে একটা বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে দেখো কত সুন্দর মিল আছে এখানে। ধ্বনি, এটা কি? ধ্বনি। ধ্বনি থেকে কি তৈরি হয়? শব্দ। ধ্বনি থেকে কি তৈরি হয়? শব্দ। আবার শব্দের সমন্বয়ে কি গঠিত হয়? বাক্য। আবার এই বাক্যের সমষ্টিটা কি? ভাষা। অর্থাৎ আমাদের ধ্বনি থেকে আমরা কি তৈরি করি? ধ্বনি দিয়ে একটা শব্দ তৈরি হবে, শব্দ দিয়ে কয়েকটি শব্দ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করবে, এবং এই বাক্যের সমষ্টি হলো কি আমরা আমাদের মানে যে ভাষায় আমরা কথা বলি, আমাদের যে ভাষাটা, এটা। ওকে, ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। কয়টা আলোচ্য বিষয়? চারটি। একটা হলো ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আচ্ছা, দেখো ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি। আচ্ছা, আমাদের মাথায় রাখতে হবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। ঠিক আছে? আচ্ছা, ধ্বনি ও বর্ণ সংক্রান্ত, এটা মনে রাখতে হবে, ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যত আলোচনা আছে তার সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? ধ্বনিতত্ত্বে যত ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যত আলোচনা আছে সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। এরপরে যে বিষয়গুলো নিয়ে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় তা হলো, দেখো একটা একটা করে তোমরা অবশ্যই ভিডিও পজ করে যদি মনে হয় যে এটা লিখে নেওয়ার মতো, অবশ্যই লিখে নেবা, এবং যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবা। ধ্বনির বিন্যাস, এরপর আছে বর্ণের বিন্যাস, এরপরে আছে হলো ধ্বনির পরিবর্তন, এরপরে সন্ধি, নত্ব ও সত্য বিধান, ধ্বনিদল ও অক্ষর বিন্যাস। তবে আমাদের ধ্বনিতত্ত্ব থেকে যদি কোনো কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষাতে যদি কোনো কোশ্চেন আসে, তবে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হলো সেটা হলো আসে হলো মূলত এই যে সন্ধি এবং নত্ব সত্য বিধান।
সন্ধি এবং নত্য সত্য বিধান। অনেক কোশ্চেন তুমি দেখতে পারবা যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, উত্তর হবে ধ্বনিতত্ত্ব। নত্য সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, উত্তর হবে আমাদের ধ্বনিতত্ত্বে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো রূপতত্ত্ব ও বা শব্দতত্ত্ব। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, এটা একটা কোশ্চেন হয় এখান থেকে যে রূপতত্ত্বের অপর নাম কি। রূপতত্ত্বের অপর নাম কি আমাদের মনে রাখতে হবে। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। ঠিক আছে, রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। ওকে, রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। রূপতত্ত্বে কি আলোচনা করা হয়? শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। একটা শব্দ কিভাবে গঠন করা হবে এই জিনিসটা বিশেষ করে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে স্থান পায়। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি আমরা একটু দেখে নিব। লিঙ্গ, এটা বেশ কিন্তু অনেকগুলো হবে, সরি। লিঙ্গ, বিভক্তি, এরপরে আছে হলো বচন, এরপরে আছে হলো কি সমাস, ক্রিয়ার কাল, প্রকৃতি ও প্রত্যয়, অনুসর্গ বা উপসর্গ, শব্দরূপ, পদ, শব্দ ও পদ গঠন, প্রকৃতি ও প্রত্যয়, শব্দরূপ ও যোজক, পদ প্রকরণ। দেখো, এই যে আমরা যদি মোটামুটি এই যে 12টা টপিকস আছে, এই 12টা জিনিস যদি আমরা মনে রাখি, তাহলে এখান থেকে বিশেষ করে যে প্রশ্নটা আসবে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্বের আর একটা নাম হলো কি? পদক্রম। আচ্ছা, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করাই। সকল প্রকার বাক্য কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো, বাক্যের নির্মাণ, বাক্যটা আমরা কিভাবে গঠন করি, এইটা বাক্যের নির্মাণ ও এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। মনে রাখতে হবে, বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বা সাজানো থাকে তা নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি আমরা একটু দেখে নিব। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাক্যের যোগ্যতা। ঠিক আছে, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, বাক্য রূপান্তর, প্রবাদ প্রবচন, উক্তি, বিরাম চিহ্ন, বাক্য সংকোচন, কারক বিশ্লেষণ, বাচ্য, পদ পরিবর্তন। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আমরা বেশ আয়ত্তে নিয়ে আসি, আমার মনে হয় এগুলো থেকে যদি কোশ্চিন আসে তুমি মিস করবা না। ওকে, অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব। অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব, ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে। অর্থতত্ত্বের মূল আলোচ্য বিষয় হলো কি, এই জিনিসগুলো এবার আমরা দেখব। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে অর্থতত্ত্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, মজার বিষয় হলো তার সবগুলোর উপরেই, প্রায় সবগুলো না, প্রায় সবগুলোর উপরেই কিন্তু এই যে এই রেফটা থাকবে। দেখো, আমরা একটু দেখি। শব্দার্থ, শব্দ তো কার আলোচ্য বিষয়? আমাদের অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্বে। এরপরে বিপরীত শব্দ, যদিও এখানে রেফ নাই, তারপরে এটা আমাদের মনে রাখতে হবে যে বিপরীত শব্দটা কোথায় আলোচনা করা হয়? বাগর্থতত্ত্বে। ওকে, এরপরে আসো সমার্থক শব্দ। সমার্থক শব্দ কিন্তু এখানে রেফ আছে, এটা একটু আমাদের দেখতে হবে। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য, প্রতিশব্দ। ঠিক আছে, এরপরে শব্দজোড়, মুখ্যার্থ, গৌণার্থ, শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা, বাগধারা। এই বিষয়গুলো আমাদের বাক্যতত্ত্বের অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্বে আলোচনা করা হয়। আমরা পড়ে ফেললাম ব্যাকরণের যে 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এইবার আমাদের একটু অনুশীলনের পালা, চলো একটু দেখে নিই। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন হলো ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ড্যাশ। আচ্ছা, দেখো,
আমাদের যে কোশ্চেনগুলো আছে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে তুমি তোমার উত্তরগুলো লিখে দিতে পারো, যদিও আমি তোমাদের উত্তরগুলো সাথে সাথে দিয়ে দিব। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে বাক্যতত্ত্ব, ব্যাকরণ, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব। আমার বিশ্বাস যারা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই লাইভ ক্লাসটা দেখেছো তারা এটা মিস করবে না। অবশ্যই কি ব্যাকরণ, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। এরপরে দেখো বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1743, 1948, 1999 এবং 2000। তাহলে কত সালে প্রকাশিত হয়? 1743 সালে। যারা শুরু থেকে বেশ মনোযোগ সহকারে আমাদের লাইভ ক্লাসটা করেছো তারা কিন্তু এই প্রশ্নগুলো মিস করার কথা নয়। ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতা কে? মজার বিষয় হলো আমি বলেছিলাম যে এই ব্যাকরণটা রচয়িতা একজন ইংরেজ, উইলিয়াম কেরি, রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী এবং নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। উত্তর হলো আমাদের নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আচ্ছা, গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে? গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে দেখো, অপশনগুলো একটু দেখে নাও। উইলিয়াম কেরি, রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, সরি এটা হলো শাস্ত্রী হবে, স্বামী না, হরপ্রসাদ শাস্ত্রী, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। দেখো তুমি যদি শুরু থেকে মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করে থাকো তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবা। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ওকে, আচ্ছা এরপরে দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান। ভাষার ক্ষুদ্রতম উপাদান অক্ষর, শব্দ, বাক্য, ধ্বনি। উত্তর হলো কি? ধ্বনি। আচ্ছা, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাগর্থ তত্ত্ব। উত্তর হবে কি? ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, এরপরে দেখো আমাদের শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য। এইটা কিন্তু আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিয়েছি যে এটা সাধারণত উপরে কি থাকবে? রেফ থাকবে। তাহলে কি দেখা যাক, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। কার উপরে রেপ আছে দেখো তো? অর্থতত্ত্বের উপরে রেপ আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব? রূপতত্ত্ব বা কি শব্দতত্ত্ব? উত্তর হবে কি? আমাদের উপসর্গ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। উত্তর হবে আমাদের কি? বাক্যতত্ত্ব। এরপরে যোজক আলোচনা করা হয় কোথায়? হ্যাঁ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্বে, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। উত্তর হবে কি? রূপতত্ত্বে। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল। সবাইকে আমন্ত্রণ দিলাম আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।